টেলিভিশনের স্ক্রিনে ফোল্ডারটা খুলে গেল। মুহূর্তের মধ্যেই ড্রয়িং রুমের বাতাস বদলে গেল যেন। মেহেরিনের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল আর আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। কারণ আমি জানতাম আরিয়ান কোনো কাজ হুট করে না। একটা জিনিস করার আগে সে বহুবার ভাবে। আর যদি সেই ফোল্ডারটা তৈরি করে থাকে তাহলে এটা রাখ না, এটা স্মৃতি, খুব ঠান্ডা হিসাবের স্মৃতি। স্ক্রিনে প্রথমে একটা তারিখ ভেসে উঠল, সেই ভোরের তারিখ যেদিন মেহেরিন আরিয়ানকে ফেলে চলে গিয়েছিল। তারপর একটা ছবি, 5 বছরের ছোট্ট আরিয়ান আমার পুরনো সোফায় ঘুমিয়ে আছে, বুকের সাথে জড়িয়ে আছে কাপড়ের ছোট্ট একটা ডাইনোসর খেলনা, আর তার জামার সাথে সেফটি পিন দিয়ে আটকানো সেই কাগজটা নীল কালি দিয়ে লেখা, আমি আর পারছি না মা, তুমি ওকে সামলাও। মেহেরিন হঠাৎ উঠে দাঁড়ালো। এগুলো ব্যক্তিগত জিনিস। আরিয়ান চোখও ফেলল না, শান্ত গলায় বলল, এটাই আমার জীবন। ব্যারিস্টার তাহসিন টিভির দিকে এগিয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। আর মেহেরিনের উকিল সে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার আর আগের মতো আত্মবিশ্বাসী লাগছিল না। আরিয়ান আবার ট্যাবের স্ক্রিনে হাত ছোঁয়ালো। এরপর ভেসে উঠল অডিও রেকর্ডিং। মেহেরিন তাড়াতাড়ি বলে উঠল, না, এগুলো চালাবে না। তার গলাটা কেঁপে গিয়েছিল। এই প্রথমবার তাকে আর পরিপাটি আত্মবিশ্বাসী নারী মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল সে পুরনো জেদি মেয়েটাকে, যে ছোটবেলায় নিজের ইচ্ছা মতো কিছু না হলে বাসার জিনিসপত্র ছুঁড়ে ভাঙত। আরিয়ান আগে ভলিউম কমিয়ে নিল। সে সব সময় শব্দের ব্যাপারে সতর্ক, নিজের জন্য, আমার জন্য। তারপর ড্রয়িং রুম ভরে গেল মেহেরিনের কণ্ঠে, এই বাচ্চাটা স্বাভাবিক না মা, আমি এমন একটা মানুষের সাথে থাকতে পারবো না যে আমাকে জড়িয়েও ধরে না। আর একটা রেকর্ডিং, তুমি যদি ওর জন্য এত মায়া দেখাও তাহলে তুমিই রাখো ওকে, আমি নতুন করে জীবন শুরু করব। তারপর আরেকটা, খরচের জন্য আমাকে ফোন দিও না। একটা ভুলের পিছনে টাকা খরচ করার কোনো ইচ্ছে আমার নেই। আমার পা কাঁপতে শুরু করলো। এ কথাগুলো আমি বহু বছর আগেই শুনেছিলাম, কিন্তু আবার সেগুলো শুনতে হচ্ছিল আমার নিজের ঘরে, আমার নিজের নাতির সামনে। মনে হচ্ছিল পুরনো ক্ষত আবার কেউ ছিঁড়ে খুলে দিয়েছে। মেহেরিন তাড়াতাড়ি নিজের উকিলের দিকে তাকালো। বলুন, এগুলোর কোনো মূল্য নেই? উকিল গলা খাকারে দিলেন, রেকর্ডিং চ্যালেঞ্জ করা যায়। আরিয়ান ধীরে মাথা নাড়ল, যেন এই উত্তরটা সে আগেই ধরে রেখেছিল। তারপর সে আরেকটা ফোল্ডার খুলল। স্ক্রিন বদলে গেল। একটার পর একটা কাগজ ভেসে উঠতে লাগলো। ডাক্তারের প্রেসক্রিপশন, স্পিচ থেরাপির রসিদ, শিশু নিউরোলজিস্টের রিপোর্ট, সাইকোলজিস্টের ফাইল, চশমার বিল, ওষুধের কাগজ, স্কুল রিপোর্ট, এমনকি সে লাইব্রেরির বিলও, যেখান থেকে আমি ছবিওয়ালা কার্ড কিনতাম, দৈনন্দিন রুটিন বানাতাম, ছোট ছোট কার্ডে লিখতাম, আমার কষ্ট হচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমার শান্ত পরিবেশ দরকার। সব কাগজেই তারিখ ছিল, সব খরচের প্রমাণ ছিল, সব আমার নামে, একটাও মেহেরিনের নামে না। ব্যারিস্টার তাহসিন অবাক চোখে আরিয়ানের দিকে তাকালেন। এইসব তুমি করেছ? আরিয়ান নিজের ট্যাপটা একটু ঠিক করে নিয়ে বলল, 14 বছর বয়স থেকেই। আমি মুখে হাত চাপা দিলাম। আমি ভেবেছিলাম সে বয়সে সে শুধু ফোন ঠিক করা শিখেছে, পিঠার পেজ বানাচ্ছে, কিন্তু না, সে আস্তে আস্তে একটা দেওয়াল বানাচ্ছিল। ঘৃণার দেয়াল না, সত্যের দেয়াল। মেহেরিন শুকনো হাসি দিয়ে বলল, এসব বদলায় না যে আমি ওর মা। আরিয়ান এবার সরাসরি তাকালো ওর দিকে। আপনি যেদিন চলে গিয়েছিলেন সেদিন থেকেই বদলে গেছে। মেহেরিন তাড়াতাড়ি বলল, আমি অসুস্থ ছিলাম। আরিয়ান খুব শান্ত গলায় উত্তর দিল, না। শব্দটা খুব নিচু ছিল, কিন্তু পুরো ঘর কেঁপে উঠল যেন। তারপর সে আরেকটা সাব ফোল্ডার খুলল, নাম বিরোধ। স্ক্রিনে এবার মেহেরিনের পুরনো ফেসবুক পোস্ট ভেসে উঠল। কোথাও কক্সবাজার, কোথাও পাঁচতারা হোটেল, কোথাও রুপটপ রেস্টুরেন্ট, প্রতিটা ছবির নিচেই তারিখ। অবশেষে ঝামেলামুক্ত জীবন, নতুন শুরু, কোনো ড্রামা না, কোনো বাচ্চা না, শুধুই শান্তি। আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি সেই পোস্টগুলো দেখেছিলাম। রাতে রান্নাঘরে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে কাঁদতাম, আর পাশের ঘরে আরিয়ান হেডফোন পরে ঘুমানোর চেষ্টা করত, কারণ বছর শেষে আতশবাজির শব্দ তাকে কাঁপিয়ে দিত। হঠাৎ মেহেরিন ঝাঁপিয়ে এগিয়ে এলো। বন্ধ করো এগুলো। সে আরিয়ানের ট্যাব ধরতে যাচ্ছিল, কিন্তু পারল না। ব্যারিস্টার তাহসিন মাঝখানে দাঁড়িয়ে গেলেন। কঠিন গলায় বললেন, ম্যাডাম, ওকে স্পর্শ করবেন না। মেহেরিন রাগে কাঁপতে কাঁপতে বলল, ও আমার ছেলে। তাহসিন এবার একদম স্থির গলায় বললেন, ও একজন নাবালক, আর আপনি এইমাত্র আইনগত আলোচনার সময় তার ব্যক্তিগত ডিভাইস কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। মেহেরিনের উকিল গভীর শ্বাস নিলেন, তারপর নিচু গলায় বললেন, আমার মনে হয় আমাদের পরিস্থিতি শান্ত করা উচিত। তখনই আরিয়ান আবার একটা বাটনে চাপ দিল। স্ক্রিনে এবার একটা পুরনো হলুদ কাগজ ভেসে উঠল। সেই কাগজটা দেখেই আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল, কারণ আমি সে হাতের লেখাটা চিনতাম। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আপনাদেরকে সংগৃহীত একটা গল্পের দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে গল্পের বাকি অংশ শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।